নমস্কার, আমি সমীরণ। আমার রোজনামচার আরেকটি পাতায় আপনাকে অনেক অনেক স্বাগত। কিন্তু রোজনামচার যে বিষয়গুলো থাকে সাধারণত রোজকার রুটিনে, আপনারা তো অনেকেই জানেন যারা এতদিন ধরে আমাকে দেখে আসছেন যে আমার ডেলি রুটিনে খুব একটা হেরফের হয় না। আজকেও সেটা হয়নি, সেই জন্য আমি আলাদা করে আর সেগুলোকে তুলে রাখিনি, অর্থাৎ ভিডিও করে রাখিনি। তারপর অফিসের যা কাজের চাপ চলছে, একদম মাথা তুলতেই পারছি না। সকাল থেকে সন্ধে যে কীভাবে কেটে যাচ্ছে সেটা আমি নিজেই জানি না। যদিও আজকে সারাদিন আমি বাড়িতেই ছিলাম না, আমি গেছিলাম আমাদের অফিসেরই ওয়্যারহাউসে কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমি বাড়ি ফিরেছি প্রায় 9টার সময়। সুতরাং কী আর করবো বলুন। এর মধ্যেই মাঝে মাঝে আমার যা অভ্যেস সেটা হচ্ছে ওই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর রাখা। মোবাইলটা হাতে থাকলে সাধারণত আমি অন্য যে কোনো চ্যানেল সার্ফিং না করে আমি সাধারণত নিউজ চ্যানেলগুলোই সার্ফিং করার চেষ্টা করি নিজেকে আপডেট রাখার জন্য, এবং চারপাশে কী হচ্ছে যাতে ওই আপনাদের মাঝে মাঝেই বলি না, নিজেরা সজাগ থাকুন, সচেতন থাকুন। তো সেই জন্যেই, এছাড়া আর কিছু নয়। তাই কিছু কিছু ঘটনা আজকে যেটা দেখলাম সারাদিন ধরে, সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করি। সেটা হচ্ছে যে একদিকে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিগত শাসক দলের নেতা নেত্রীরা যারা ধরা পড়ছেন বিভিন্ন কুকীর্তির জন্য, তেমনি অন্যদিকে শাসক দলের অন্দরেও দেখা দিয়েছে একটা বিরাট ভাঙন। আজ প্রথমবার ভোটে হারার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ রাস্তায় বেরিয়েছিলেন। তিনি ওয়াই চ্যানেলে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলেন, এবং আশা ছিল যে সেখানে এসে তিনি এমন কিছু বলবেন যা তার দলের সদস্যদের উজ্জীবিত করবে, কিন্তু ঘটনাচক্রে সেটা কিছুই ঘটল না। প্রথমত এই সভাস্থল নিয়েই একটা বিতর্ক তৈরি হয়েছিল, কারণ পুলিশ প্রশাসন ওনাকে অনুমতি দেয়নি উনি যেখানে সভা করবেন বলেছিলেন সেখানে। তারপর যেখানে সভা করলেন সেখানে দেখা গেল যে তাদের দলের লোকেদের থেকে সাংবাদিকদের সংখ্যাই বেশি। তার নির্বাচিত যে 80 জন বিধায়ক, তার মধ্যে 2 জনকে তো তিনি বহিষ্কারই করে দিয়েছেন, ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা। তাদের তো থাকার কথা নয়, কিন্তু বাকি যে 78 জন বিধায়ক আছেন তার মধ্যে মাত্র 6 জন বিধায়ক সেই ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন। অর্থাৎ সংখ্যাটা কিন্তু দিনে দিনেই কমছে। প্রথম দিন ছিল 71, তারপরের দিন ছিল 61, তারপরের দিন ছিল 20। সেই মিটিংটাই হয়নি, ক্যান্সেল করা হয়েছে, কারণ প্রয়োজনীয় সংখ্যক সদস্য সংখ্যা বা বিধায়করা সেদিনকে উপস্থিত ছিলেন না। আজকে মাত্র 6 জন। সুতরাং বুঝতেই পারছেন যে দিনের পর দিন নেত্রী নিজেই তার দলের মধ্যে কী ধরনের একটা কোণঠাসা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। আর পড়বেনই বা কেন? যেই স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে তিনি দলটিকে পরিচালনা করে এসেছেন বিগত 10 বছরই বলা যায়, 10 বছর ধরে, এবং সেই সঙ্গে সঙ্গে যে বিভিন্ন জায়গায় এই প্রশাসনের বিভিন্ন স্তরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো আস্তে আস্তে লোকের সামনে আসছে, সেইগুলো দেখে তো কেউ এই দলটার প্রতি আর কোনো আস্থাই রাখবে না, বিশ্বাস করা তো দূরের কথা। 3 জন এমপি আর 6 জন এমএলএ নিয়ে আজকে নেত্রী তার সভা করলেন, এবং সেখান থেকে তিনি যথারীতি একই বুলিয়া উড়ে গেলেন যে তাকে জোর করে ভোটে হারানো হয়েছে। এটা একটা বিশাল ষড়যন্ত্র, তিনি বিজেপিকে হারাবেনই, প্রাণ থাকতে তিনি এই সরকারকে কিছুতেই মেনে নেবেন না। যাই হোক, এসব তো গেল। আজকে সবচেয়ে বড় যে খবরটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের একটা খবর। সুরেন্দ্রনাথ কলেজে 2টো অ্যাটাচি ভর্তি টাকা পাওয়া গেল, যেই টাকাগুলো উইপোকায় আস্তে আস্তে কেটে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এই দলটির কাছে কত ফালতু পয়সা ছিল, যেগুলি তারা উইপোকাকে খাওয়াতেও কিন্তু দ্বিধা করেননি। সেই সঙ্গে সঙ্গে কলেজে একটি বিলাসবহুল ঘরের সন্ধান পাওয়া গেল, এবং ছাত্রছাত্রী এবং কলেজের একাংশের মতে সেখানে নাকি ছাত্র নেতারা ফুর্তি করতেন। তাহলে একবার ভেবে দেখুন যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা যে কথায় কথায় বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এখানকার শিক্ষা ব্যবস্থার প্রতি এখানকার ছাত্রদেরই আর আস্থা নেই, সেটা যে কতখানি সত্যি সেটা আজকে চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল। একটা কলেজ যেখানে ছেলেমেয়েরা পড়াশুনো করতে যান বা অভিভাবকরাও তাদের সন্তানদের পাঠান সেখানে পড়াশুনো করার জন্য, সেখানে এই ধরনের একটি চক্র কিন্তু চলছে। শুধুমাত্র এই একটা কলেজে নয়, কলকাতার বিভিন্ন কলেজে যদি ঘোরা যায় তাহলে কিন্তু এই ছবিটাই চোখের সামনে ফুটে উঠবে। যে কোনো সরকারি কলেজের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য।
আজকে কলকাতার মেয়র পরিষদের সদস্য তারক সিং তিনি পদত্যাগ করলেন, এবং তিনি শুধু যে পদত্যাগ করলেন তাই নয়, তিনি সর্বপ্রথম আমার মনে হয় যে দলীয় নেত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করলেন। তিনি বললেন যে আজকের যে এই অবস্থা, তৃণমূল দলটার যে বিশ্বাসযোগ্যতা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে, বা এদের ভোট ব্যাংক যেটা ছিল সেই ভোট ব্যাংকের কাছে তৃণমূলের আর কোনো বিশ্বাসযোগ্যতাই নেই, তার জন্য কিন্তু দলনেত্রী একমাত্র দায়ী। তিনি এমনভাবে দলটিকে পরিচালনা করেছেন বা এমন কিছু লোকের ওপর আস্থা রেখেছিলেন যার ফলে যারা এই দলটার প্রতিষ্ঠা দিনের সঙ্গে, অর্থাৎ যেই দিন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই 1998 সালে, সেই দিনটা থেকে যারা এই দলটিকে কাঁধে কাঁধ মিলিয়ে এই জায়গায় এনে হাজির করেছেন, অর্থাৎ এই দলটিকে পশ্চিমবঙ্গে প্রধান একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, নেত্রী কিন্তু তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। শুধু বিশ্বাসঘাতকতা নয়, এমন দুর্ব্যবহার তাদের সঙ্গে করা হয়েছে যে তারা বীতশ্রদ্ধ হয়ে আর আস্থা রাখতে পারছেন না। তারা সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের একটা পরিবর্তন চাইছেন। ইতিমধ্যে আজকে যেটা সকাল থেকে একটা গুঞ্জন চলছিল, যে দুজনকে বহিষ্কার করা হয়েছে, ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা, এই দুই বিধায়ক নাকি আরও 50 জন বিধায়কের সঙ্গে ঘোট পাকিয়ে একটা আলাদা দল তৈরির চেষ্টা করে চলেছেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় গিয়ে নাকি স্পিকারের সঙ্গে দেখাও করেছেন এবং তিনি একটি চিঠিও জমা দিয়েছেন। এটা কতখানি সত্যি কতখানি বানানো সেটা আমি জানি না, তবে ভাবগতিক দেখে এটা মনে হচ্ছে যে এই ধরনের কিছু একটা জিনিস তো ঘটতে চলেছে। আর যদি সত্যিই সেটা হয় তাহলে কিন্তু দলনেত্রীর হাতে, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই দলটার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এমনকি তৃণমূলের যে প্রতীক, অর্থাৎ ঘাসফুল যে প্রতীক, সেই প্রতীকটিও কিন্তু তার হাতে থাকবে না। কারণ 80 জন বিধায়কের মধ্যে যদি 50 জন বিধায়ক বা তারও বেশি বিধায়ক অনাস্থা প্রকাশ করেন, তাহলে কিন্তু তারাই আসল তৃণমূল বলে বিবেচিত হবেন। আমাদের সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি কিন্তু সেই কথাই বলে। সুতরাং তৃণমূল দলের ভাঙন যে স্পষ্ট, সেটা কিন্তু আর লুকোছাপার কোনো ব্যাপার নেই, সেটা আজ জনসমক্ষে প্রতিষ্ঠিত। শুধু সময়ের অপেক্ষা কি এই দলটা কবে ভেঙে যাবে বা এর শেষ পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। সেই সঙ্গে সঙ্গে আরও একটা আশঙ্কা সবার মনেই মাথাচাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে পুরসভার বোর্ডগুলো ভেঙে যাচ্ছে বা পুরসভার অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করছেন। যেমন আজকে আমি বললাম যে কলকাতার মেয়র পরিষদের একজন সদস্য পদত্যাগ করলেন। তো আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বর্ষা, এবং এই বর্ষায় পশ্চিমবঙ্গের কি হাল হয় সেটা তো আমরা সকলেই জানি। বন্যা এখানকার একটা প্রাত্যহিক ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই সময় যদি কোনো পুরসভা কাজ না করে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের যে কী অবস্থা হবে সেটা ভাবতেই কিন্তু বেশ গায়ে জ্বর আসছে। বর্ষার আগেই গায়ে জ্বর আসছে। তার কারণ অধিকাংশ রাস্তায় জলমগ্ন হয়ে থাকে, এবং এই শহর কলকাতার মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে দিনের পর দিন জল আটকে থাকে। তাই আমার মনে হয় যে যারা যারা এই পদত্যাগীদের দলে নাম লিখিয়েছেন তাদের দায়বদ্ধতা নিয়েও যেমন প্রশ্ন উঠে আসছে, তেমনি প্রশাসনিক দিক থেকে আমার মনে হয় যে অবিলম্বে এই পুরো বোর্ডগুলিকে ভেঙে এখানে একজন প্রশাসক নিয়োগ করা হোক, যাতে এই দুরবস্থায়, অর্থাৎ বর্ষার সময় সাধারণ মানুষ কিছুটা হলেও পরিষেবা পেতে পারেন, নাগরিক পরিষেবা তারা পেতে পারেন। কি আর বলা বলবো, সবই সময়ের অপেক্ষা, জানি না কি হবে। শুধু এটাই মনে হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই নির্বাচনের পর কেমন যেন একদিকে যেমন এই প্রশাসনকে স্বচ্ছ করার জন্য একটা প্রয়াস চোখে পড়ছে, তেমনি অন্যদিকে যারা এখনও কিছু কিছু জায়গায় প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের এই দায়িত্বের প্রতি অনীহা আমাদের একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
আশা করছি আমাদের নতুন সরকার, আমাদের নতুন মুখ্যমন্ত্রী সে বিষয়ে সবিশেষ দৃষ্টিপাত করবেন এবং আসন্ন বর্ষার সময় যাতে আমরা কোনো অসুবিধের মধ্যে না পড়ি সেই দিকে কঠোর দৃষ্টি দেবেন। যদিও একটা আশার কথা যে আজকে আমাদের পূর্তমন্ত্রী কিন্তু রাস্তায় নেমেছিলেন, তিনি বিভিন্ন লক গেটগুলো ঘুরে দেখেন, স্পেশালি যেখানে ওয়াটার লগিং হয় বা যেখানে জল জমে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই আমরা এমন কিছু পরিকল্পনা দেখতে পাবো যাতে পশ্চিমবঙ্গবাসী বর্ষার সময় দুর্ভোগ থেকে অন্তত কিছুটা হলেও রেহাই পাবেন। আর ম্যালেরিয়া তো আছেই, সুতরাং স্বাস্থ্য দপ্তরকেও কিন্তু সমান তালে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যেসব জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি সেই সব জায়গায় তারা ম্যালেরিয়া প্রতিরোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে। যদি আমার মতামতের সঙ্গে আপনি একমত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অত্যন্ত সজাগভাবে বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।